আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে টাইপ 4 বহুপদী, মুখ্য সহগ, ধ্রুবপদ ও মাত্রা এই সংক্রান্ত যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, আজকের পর্বে আমরা সেগুলো সমাধান করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটির দিকে তাকাবো, এখানের মধ্যে বলা হলো নিচের কোনটি বহুপদী। কি বলল? নিচের কোনটি বহুপদী। তো বহুপদীর ক্ষেত্রে একটা শর্ত যদি আমরা খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে পারি, তাহলে দেখবেন আপনার এমসিকিউগুলো সহজে করে ফেলতে পারবেন। সেটি হচ্ছে বহুপদীর মাত্রা। বহুপদীর কোনো পদের পাওয়ার মাত্রা ঋণাত্মক হতে পারে না। বহুপদীর কোনো পদেরই মাত্রা ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ বহুপদীর মধ্যে যতগুলো পদই থাকুক না কেন, একটা পদেরও পাওয়ার ঋণাত্মক হতে পারবে না। যদি পাওয়ার ঋণাত্মক হয়, সেটা বহুপদী হইতে পারে না। তাহলে দেখেন, আমরা ক নম্বর অপশনে দেখতেছি এক্সের পাওয়ার 3, এটা ধনাত্মক, অর্থাৎ পূর্ণ সংখ্যা। বহুপদীর প্রতিটি পদের মাত্রা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো মাত্রা হতে পারে। তার মানে এক কথায় বুঝলাম, ঋণাত্মক হতে পারবে না পাওয়ারগুলো। তাহলে এক্সের পাওয়ার 3, এটা ধনাত্মক। 3x, এক্সের পাওয়ার 1 ধনাত্মক। এখানে শুধু 2 দেখা যাচ্ছে, অর্থাৎ চলক ছাড়া একটা পদ, ধ্রুব পদ। তো চলক ছাড়া কিভাবে করে? চলকের পাওয়ার 0। চলকের পাওয়ার আসলে কত? 0। তো এই ক্ষেত্রে এই যে ক নাম্বার যে অপশনটা, এখানের মধ্যে প্রত্যেকটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কোনো ঋণাত্মক নাই। তাহলে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। খ নাম্বারে যদি তাকাই, এটা সঠিক না কেন, আসেন এটার ব্যাখ্যাটা দিই। এই মুহূর্তে আমরা তো আর পরীক্ষা দিচ্ছি না যে বাকিগুলো কেন সঠিক না, সেটা তো আমার দেখার দরকার নাই। আমি যেটা সঠিক পাইছি এটা দাগাই দিই, তা তো না। এই মুহূর্তে আমরা এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যাটাও বোঝার চেষ্টা করবো। এটা সঠিক না কেন, এটা সঠিক না কেন, এটা সঠিক কেন, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, খ নম্বর অপশনে x², ওকে ফাইন, ঠিক আছে, প্লাস 1/x², এই জায়গাতে গন্ডগোল হয়ে গেছে। কেন? 1/x²কে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে x⁻², পারি কিনা বলেন? 1/x²কে আমরা পারি x⁻² হিসাবে লিখতে। তার মানে আমরা বুঝলাম সেই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে পাওয়ার ঋণাত্মক হয়ে গেছে। পাওয়ার কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে। এজন্য খ নাম্বারটা বহুপদী না। গ নাম্বার x² + 3x / x³ + x, এটি বহুপদী না কেন? এখানে তো কাউকে ঋণাত্মক হিসেবে দেখা যাচ্ছে না, তাহলে এটা কেন বহুপদী না? আসেন আমরা এটার ব্যাখ্যাটা নিই। সেটি হলো x² + 3x / x³ + x। আমরা এখানের মধ্যে উপর থেকেও x কমন নিতে পারি, তাহলে x + 3, নিচে থেকেও x কমন নিতে পারি, x² + 1। x কাটা গেল, তাহলে থাকলো কি? x + 3, x² + 1। এখন আমরা যেই কাজটা করতে পারি সেটি হচ্ছে, আমরা যদি এইভাবে করে লিখি, দেখেন x + 3টা হচ্ছে লব আকারে আছে। আমরা x + 3টাকে লিখে একটা গুণ চিহ্ন দিয়ে এবার আমরা যদি লিখি 1/x² + 1, বলেন এতে কি কোনো সমস্যা আছে? লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। লবটাকে পাশে গুণ আকারে লিখলাম, লবটাকে পাশে গুণ আকারে লিখলাম। a/b আমি লিখতেই পারি a × 1/b, অর্থাৎ উপরের এটাকে সরায় পাশে গুণ আকারে লিখলাম, তাহলে উপরের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সেখানে 1। এই সিস্টেমে লেখা যায়। তো এখন এখানের মধ্যে তাহলে x + 3কে সরাই এইভাবে লিখলাম 1/x² + 1। এখন দেখেন যেই ঘটনাটা ঘটবে, x + 3 ইন্টু এখানের মধ্যে 1 আর ভাগচিহ্ন, 1 ভাগচিহ্ন, এদের বদলে আমরা কি করতে পারি? এদের বদলে x² + 1 তার পাওয়ার হিসাবে -1 দিতে পারি। 1 এবং ভাগচিহ্ন, তার পরিবর্তে পাওয়ার হিসাবে -1 আমরা লিখতে পারি। কেন কেন কেন? দেখেন 1/a আমরা কিন্তু লিখতে পারি a⁻⁻1।
1/b আমরা লিখতে পারি b টু দি পাওয়ার -1। তাহলে ওই হিসাবে 1/x² + 1 আমরা লিখতে পারি x² + 1 হোল টু দি পাওয়ার -1। এখন দেখেন এই ব্র্যাকেটের পাওয়ার হিসাবে -1, এই ব্র্যাকেটের পাওয়ার হিসাবে -1। আচ্ছা তাহলে এই -1টা কি এদের সবার উপরে যাবে না বলেন? এই -1টা কি সবার উপরে যায় না হিসাবে? যেহেতু ব্র্যাকেটের উপরে এই পাওয়ারটা, তাহলে এই পাওয়ার ব্র্যাকেটের ভিতরের সবার উপরেই তো যাবে। তাহলে এই পাওয়ারটা যেহেতু ঋণাত্মক, তাহলে এটা যখন এই এক্সের পাওয়ার হিসাবে আসবে, এই পাওয়ারটা যখন এক্সের পাওয়ার হিসাবে আসবে, তখন এক্সের পাওয়ারটা কি ঋণাত্মক হয়ে যাবে নাকি যাবে না? এক্সের পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাবে। তো এক্সের পাওয়ারটা যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে এই অঙ্কের মধ্যে তো চলক হিসাবে এক্সই আছে, এই অঙ্কের মধ্যে চলক হিসাবে কি আছে? এক্স আছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই অঙ্কের মধ্যে চলকের পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাবে, সুতরাং এটা আর বহুপদী হিসাবে থাকবে না। তাহলে গ নম্বর অপশনটাও ভুল। ঘ নম্বর অপশনে এখানে এক্সের পাওয়ারটা ঋণাত্মক দেখা যাচ্ছে। তাহলে আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। খ, গ, ঘ এই তিনটা অপশনের ক্ষেত্রেই এক্সের পাওয়ার অর্থাৎ চলকের পাওয়ারটা ঋণাত্মক হয়ে গেছে, এই জন্য এরা আর বহুপদী না। ক নম্বর অপশনে কোনো পদেরই পাওয়ার অর্থাৎ চলকের পাওয়ার ঋণাত্মক হয় নাই, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে রয়েছে। ক নম্বরটা সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো নিচের কোনটি বহুপদী? দেখেন ঠিক এইমাত্র আমরা যেই অঙ্কটা সমাধান করলাম এটার মতোই, আশা করি এখন আর বেশি ব্যাখ্যা দিতে হবে না। 31 নম্বর প্রশ্ন বলছে কোনটি এক্স চলকের বহুপদী, অর্থাৎ চলক হিসাবে এখন এক্সকে গণ্য করতে বলা হচ্ছে যে এক্স চলকের বহুপদী কোনটা। তাহলে আমরা এখন অন্য কারো পাওয়ারের দিকে তাকাবো না, আমরা কেবলমাত্র এক্সের পাওয়ারের দিকে তাকাবো। কারণ এখানে বলে দিচ্ছে চলক হচ্ছে এক্স, অন্য কেউ তার এখানে চলক না। মনে রাখতে হবে চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারবে না, অন্যদের খবর নিয়ে আমার লাভ নাই, আমি শুধুমাত্র চলকের পাওয়ারের দিকে তাকাবো। ক নম্বর অপশনে এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 3, এখানে এক্স দেখা যাচ্ছে না, তাহলে এক্সের পাওয়ার 0, তাহলে আমরা বলতে পারি ক নম্বর অপশনটাই সঠিক উত্তর। বাকিগুলো একটু দেখবো না, বাকিগুলোতে দেখেন 3/x, তার মানে এক্স টু দি পাওয়ার -3, তাহলে পাওয়ার ঋণাত্মক। এখানে আমাদের দেখেন এই যে 2/x², হ্যাঁ 2/x², 2/x² মানে কি? 2/x² মানে হলো 2 × 1/x², অর্থাৎ 2 × x টু দি পাওয়ার -2। বুঝতে পারলাম? ঘ নম্বর অপশনটার দিকে তাকাই আমরা সবাই। ঘ নম্বর অপশন, এখানে তো এক্সের পাওয়ার -4, তাহলে বাকি একটা অপশন বহুপদী না। ক নম্বর অপশনটা হচ্ছে বহুপদী। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহুপদী নয়? এতক্ষণ জিজ্ঞাসা করছে নিচের কোনটা বহুপদী, নিচের কোনটা বহুপদী, নিচের কোনটা বহুপদী, এখন বলছে নিচের কোনটি বহুপদী নয়। তো এক্সের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা বহুপদী, এক্সের পাওয়ার 1 এটা বহুপদী, এখানে আমাদের এক্স দেখা যাচ্ছে না, তার মানে এক্সের পাওয়ার 0 এটা বহুপদী। গ নাম্বার 3/x, 3/x মানে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে 3 × 1/x, তার মানে হলো 3 × x টু দি পাওয়ার -1। তাহলে যেহেতু এক্সের পাওয়ার ঋণাত্মক, তার মানে এই গ নাম্বার অপশনটা এটা বহুপদী না। এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর, কারণ তারা তো আমাদেরকে জিজ্ঞাসা করেছে নিচের কোনটি বহুপদী নয়, তাহলে 3/x এটা বহুপদী না। আমরা এখন 33 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। p(x) = একটা বহুপদী দেওয়া, বললো মাত্রা কত? কি জিজ্ঞাসা করছে? মাত্রা। মাত্রা হচ্ছে একটা বহুপদীর চলকের সবচেয়ে বড় যেই পাওয়ার, এটি হচ্ছে মাত্রা। একটা বহুপদীতে যেই চলক থাকে সেই চলকের সবচেয়ে বড় পাওয়ারটাকে মাত্রা বলা হবে। তাহলে যেহেতু এখানে মধ্যে ব্র্যাকেটের মধ্যে এক্স লেখা, তার মানে চলক হিসাবে আমরা এক্সকে কাউন্ট করব। তাহলে এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 0, তাহলে এক্সের পাওয়ার 4, এই যে পাওয়ার 4 এই সবচেয়ে বড় পাওয়ার, চলকের সবচেয়ে বড় পাওয়ার, এটা কি মাত্রা বলা হবে। তাহলে 4 হচ্ছে মাত্রা, এই বহুপদীর মাত্রা হচ্ছে 4। খ নম্বর অপশনটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে f(x) = এই যে একটা বহুপদী, g(x) = আরেকটা বহুপদী, f(x) / g(x) এর মাত্রা কত? যখন আমরা দেখব দুইটা বহুপদী ভাগ আকারে আছে, সবাই একটু খেয়াল করি, যখন আমরা দেখব দুইটা বহুপদী ভাগ আকারে আছে, দেখেন এটা একটা বহুপদী ভাগ আরেকটা বহুপদী, যখন দুইটি বহুপদী ভাগ আকারে থাকবে আর আমাদেরকে জিজ্ঞাসা করবে এই যে ভাগ আকারে আছে, তাহলে ভাগ করা হলে যেই রেজাল্ট বের হবে নতুন একটা বহুপদী, তার মাত্রা কত? দুইটা বহুপদী যখন ভাগ আকারে থাকে তখন
অঙ্কটা যদি আমরা কমপ্লিট করি, শেষ করি, তাহলে আমরা কী পাবো? ভাগফল পাবো, কারণ এটা ভাগ আকারে আছে। তাহলে রেজাল্ট হিসেবে কী পাবো? ভাগফল পাবো। ভাগফল যেটা পাবো সেটা একটা বহুপদী, সেটা একটা বহুপদী। এখন কথা হচ্ছে এই যে ভাগফল আকারে যেটা পাবো তার মাত্রা কত? ভাগফল আকারে যেই বহুপদীটা পাবো তার মাত্রা কত? এটা বের করার পদ্ধতি হলো লবের মধ্যে যেই বহুপদীটা থাকে, সবাই একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দেই। যখন দুইটি বহুপদী ভাগ আকারে থাকে তখন যদি মাত্রা জিজ্ঞাসা করা হয়, তাহলে লবের মধ্যে যেই বহুপদীটা থাকবে, লবের মধ্যে যেই বহুপদীটা থাকবে, লবে থাকা বহুপদী, লবে থাকা বহুপদীর মাত্রা থেকে হরে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ করব। সবাই 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 বিয়োগ করব। যখন দুইটি বহুপদী ভাগ আকারে থাকবে, মাত্রা জিজ্ঞাসা করা হবে, লবে থাকা বহুপদীর মাত্রা থেকে হরের বহুপদী মাত্রা বিয়োগ করব। লবে থাকা বহুপদীর মাত্রা থেকে হরে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ করব। এফ অফ এক্সের মাত্রা আমরা দেখতেছি এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি লবে থাকা বহুপদীর মাত্রা হলো 3। হর জি অফ এক্স, হরে থাকা বহুপদীর মাত্রা হলো 2, ওই যে এক্সের পাওয়ার সর্বোচ্চ 2। তাহলে লবের বহুপদীর মাত্রা থেকে হরের বহুপদীর মাত্রা বিয়োগ করলে 1 হয়, তাহলে এটি হচ্ছে এই ভাগফলের মাত্রা। এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এই ভাগফলের মাত্রাটা হচ্ছে 1। তাহলে এটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। 35 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হলো এই যে একটা বহুপদী দেওয়া, এই রাশিটির মুখ্য পদ কোনটি? মুখ্য পদ কাকে বলে? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, চলকের সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে মুখ্য পদ বলা হয়। অর্থাৎ পুরো বহুপদীর মধ্যে চলকের পাওয়ার সবচেয়ে বেশি যেই পদে, ওই পদটাকে বলা হবে মুখ্য পদ। আমি এই মুহূর্তে একটু বলে ফেলতে চাই, মুখ্য পদ যেটা, মুখ্য পদের সহগকে বলা হবে মুখ্য সহগ। একটু খেয়াল করি, একটা বহুপদীর মধ্যে চলকের সবচেয়ে বড় পাওয়ারটাকে বলা হবে মাত্রা। সবচেয়ে বড় পাওয়ার যুক্ত যেই পদ, সেই পদকে বলা হবে মুখ্য পদ। মুখ্য পদের যেই সহগ তাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, সেটি হচ্ছে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ। তাহলে এখানে আমাদের দেখেন আমাদেরকে জিজ্ঞাসা করছে মুখ্য পদ, তাহলে মুখ্য পদ, তাহলে আমাদেরকে আগে দেখতে হবে চলকের সবচেয়ে বড় পাওয়ার, মানে বহুপদীর মাত্রা কোনটা। চলকের সবচেয়ে বড় পাওয়ারটা এখানে দেখা যাচ্ছে, পাওয়ার 4, এই যে 5x⁴। তাহলে এখানে মাত্রাটা দেখা যাচ্ছে, তাহলে এই পদটাকে বলা হবে মুখ্য পদ। তাহলে 5x⁴, এটি হচ্ছে মুখ্য পদ। ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে একটা বহুপদী দিয়ে বলছে মুখ্য সহগ কোনটি। আশা করি এখন আর ব্যাখ্যা দিতে হবে না। মুখ্য পদের সহগ যেটা তাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে এখানে সবচেয়ে বড় পাওয়ার কোনটাই, যে এটা, তাহলে এই পদটা হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদের সহগ মানে চলক ছাড়া যেটা, হ্যাঁ, মানে চলকটা বাদে যেটা, এটা হচ্ছে সহগ। তাহলে মুখ্য পদ -3x⁴ আর মুখ্য সহগ -3। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার খেয়াল করে দেখেন, যদি এখানে না তাকায়া সরাসরি এখানে তাকান, ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। আমাদেরকে বলা হয়েছে পি অফ ওয়াই, তার মানে পলিনোমিয়াল অফ ওয়াই। বহুপদীর ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল। তো ওয়াই চলকের বহুপদী, কোন চলকের বহুপদী? ওয়াই চলকের বহুপদী। তো ওয়াই চলক, তার মানে এই বহুপদীর মধ্যে আমরা ওয়াই ব্যতীত অন্য কাউকে চলক বলবো না। অন্য কোনো ইংরেজি অক্ষর যদি আমাদের এই বহুপদীতে থাকে তাকে আমরা চলক বলবো না, আমরা চলক বলবো শুধুমাত্র ওয়াইকে। তাহলে আমরা চলক হিসেবে ওয়াইয়ের দিকে তাকাবো। তাহলে আমাদেরকে বলছে মুখ্য সহগ কত, তাহলে মুখ্য সহগ পেতে হলে মুখ্য পদ বের করতে হবে। চলকের সবচেয়ে বড় পাওয়ারের দিকে তাকাই, চলক কি এক্স? না, চলক হচ্ছে ওয়াই এই অঙ্কের মধ্যে। তাহলে ওয়াইয়ের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 6। ইয়াস, এই যে এই জায়গাটা আমরা পেলাম। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি এটা হচ্ছে মুখ্য পদ, এটা হচ্ছে মুখ্য পদ। আমাদেরকে বলছে মুখ্য সহগ কত। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি যে এটা যেহেতু মুখ্য পদ, তার সহগ হচ্ছে 1, সুতরাং মুখ্য সহগ 1। ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। আমরা এখন 38 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 38 নম্বর প্রশ্নে 3 ইন্টু একটা ব্র্যাকেট ইন্টু আরেকটা ব্র্যাকেট
বলা হয়েছে মুখ্য সহগ কত, এইটার মুখ্য সহগ কত। তাহলে এখন এটা যেই অবস্থাতে আছে এতে করে আমরা বলতে পারতেছি না মুখ্য সহগটা কত হবে। আগে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এখানটাতে আমরা যেই কাজটা করব 3 ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 3x প্লাস 2, পরবর্তী লাইনে গিয়ে 3 দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করি, 3 মাইনাস 6x পাশে 3x প্লাস 2। পরবর্তী লাইনে গিয়ে দেখেন আমরা যদি শুধু মাইনাস 6x এর সাথে এই 3xটাকে গুণ দিই তাহলে কিন্তু হয় প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18x স্কোয়ার। কারণ হিসাবে আপনি এই 3 দ্বারা যখন এদের সাথে গুণ করবেন x শুধু xই থাকবে, মানে x এর পাওয়ার 1। এই 3 দ্বারা 2কে গুণ করবেন x এর পাওয়ার 0, কিন্তু এখানেও x আছে এখানেও x আছে, তাহলে x আর x গুণ দিলে x এর পাওয়ার হিসেবে 2 পাবো। তার মানে আমি x এর পাওয়ার সর্বোচ্চ পাবো এই জায়গাটার মধ্যে। আচ্ছা আসলে আমি একটু ভেঙেই দেখাই আপনাদেরকে। 3 দ্বারা এই পুরাটাকে গুণ করলে 3 3 9x প্লাস 6, এবার মাইনাস 6x দ্বারা গুণ করি, মাইনাস 3 6 18x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6 2 12x, তাহলে 9x আর 12 মাইনাস 12x ক্যালকুলেশন করি, মাইনাস 18x স্কোয়ার, 12টা থেকে 9টা গেলে আর থেকে 3টা, মাইনাস 3x প্লাস 6। তাহলে দেখেন ক্যালকুলেশন করার পরে এই লাইনটা আমাদের সামনে আসলো। এখন যেই বিষয়টা সেটি হচ্ছে এই যে আমরা বহুপদীটা পেলাম, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এই পদটা হচ্ছে মুখ্য পদ, এই পদটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য পদের যেই সহগ তাকে বলা হবে মুখ্য সহগ, তাহলে মাইনাস 18। তো এটাই আর কি প্রথমে সরাসরি বলে ফেলছিলাম যে মাইনাস 6x আর 3x গুণ দিলে আমি x এর সর্বোচ্চ পাওয়ারটা পাবো, তাহলে সেটা হবে মুখ্য পদ, তাহলে তার সহগটা হবে মুখ্য সহগ -18 ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 39 নম্বর প্রশ্নে যাই। এখানে একটি বহুপদীর মুখ্য সহগ কত। তাহলে দেখেন এখানে চলক হিসাবে x বলা হয়েছে, তাহলে x⁴ এর সাথে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করব। তো যেহেতু আগের অঙ্কের মধ্যে ব্যাখ্যা আপনারা পেয়েছেন, তাহলে আর সব করার দরকার নাই, x⁴ এর সাথে এইটাকে শুধু গুণ করলে আমি x এর সর্বোচ্চ পাওয়ারটা পাবো, কারণ এখানে x স্কোয়ার আর এখানে x⁴ গুণ দিলে আমি সর্বোচ্চ পাওয়ারটা পাবো। কত পাবো? প্লাসে মাইনাসে মাইনাস m আর x স্কোয়ার x⁴ আমরা যদি গুণ দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো x⁶। কেউ বলতে পারেন কেন আমরা x⁶ পাবো? দেখেন x⁴ এর সাথে যখন আপনি মাইনাস m x² গুণ দিবেন, প্লাসে মাইনাসে মাইনাস m x⁴ আর x² গুণ দিবেন, তাহলে কি হবে? এই যে দেখেন তো, এই যে দেখেন x⁴ আর x² গুণ দিবেন। আমরা জানি যে ভিত্তি যদি একই হয় আর মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি যদি একই থাকে মাঝখানে গুণ চিহ্ন তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে ওই হিসাবে আমরা বলতে পারি যে 4 আর 2 যোগ করলে 6 হবে, 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। ওকে ফাইন, এটা কোনো বিষয় না। এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার এই পদের মধ্যে আছে, তাহলে মুখ্য সহগ পাইতে গেলে মুখ্য পদ পেতে হবে। সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদটাকে মুখ্য পদ বলা হবে। x⁴ দ্বারা সবাইকে গুণ যদি করি এইটা হবে মুখ্য পদ, তাহলে মুখ্য পদের সহগটাকে বলা হবে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ হিসাবে -m হবে। মুখ্য সহগ হিসাবে কত হবে? -m হবে। তাহলে আমরা মুখ্য সহগ হিসেবে -m, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্নে একটি রাশি দেওয়া, বলছে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত। আমাদেরকে এখানে মুখ্য সহগও বের করতে হবে, ধ্রুবপদও বের করতে হবে, এবার তাদের যোগফল বের করতে হবে। তাহলে আমরা দেখি মুখ্য সহগ বের করতে গেলে মুখ্য পদ কোনটা। চলকের সবচেয়ে বড় পাওয়ারটা এখানে দেখা যাচ্ছে, এটা মুখ্য পদ, তাহলে এখানে সহগ হচ্ছে 3, এটা মুখ্য সহগ। এবার ধ্রুবপদ কাকে বলে? চলক বর্জিত পদ, চলক নাই যেই পদের মধ্যে সেই পদটাকে বলা হবে ধ্রুবপদ। তাহলে -3 এটা হচ্ছে ধ্রুবপদ, -3 এটা হচ্ছে ধ্রুবপদ। তাহলে মুখ্য সহগ এবং ধ্রুবপদ
তাদের সমষ্টি, তাহলে 3 প্লাসে মাইনাসে -3 ইকুয়াল টু 0। তাহলে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি 0 এই অঙ্কের মধ্যে, এটা কিন্তু সবসময় না, এই অঙ্কের মধ্যে, তাহলে 0। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্নে একটা রাশি দিয়ে একই প্রশ্ন বলছে ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত। তাহলে ধ্রুবপদ কোনটা? -5, তার সাথে আমরা যোগ করব মুখ্য সহগ। মুখ্য সহগ কোনটা? সবচেয়ে বড় পাওয়ারটা এখানে দেখা যাচ্ছে, তাইলে সহগ 14, এটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ এবং ধ্রুবপদ তাদের সমষ্টি বের করব। তাহলে -5 + 14, 14 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে হবে 9, 14 থেকে 5 বিয়োগ করে কত হবে? 9 + 9, তাহলে +9 গ নাম্বার অপশনে রয়েছে। এবার আমাদেরকে জিজ্ঞাসা করলো শূন্য বহুপদীর মাত্রা কত। শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। তো এই যে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, এটা আমরা অনেকে মুখস্থ করে ফেলি, শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। কিন্তু কেন? আসেন আমরা এর ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে শূন্য বহুপদী হচ্ছে আমরা যখন শুধু শূন্য লিখলাম, আর কোনো কিছু লিখি নাই, আর কোনো পদ লিখি নাই, শুধুই শূন্য লিখছি, আর কোনো পদ লিখি নাই, শুধুই শূন্য লিখছি, তখন এটাকে বলা হবে শূন্য বহুপদী। এটাকে কি বলা হবে? শূন্য বহুপদী। আর কোনো পদ না লিখে যখন শুধুই শূন্য লেখা হলো, এটাকে বলা হবে শূন্য বহুপদী। তো শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত কেন হয়? তার কারণ সবাই একটু খেয়াল করি। এই যে আমরা শূন্য লিখলাম, দেখেন বহুপদী মানেই চলক আছে, বহুপদী মানেই চলক থাকবেই, বাধ্যতামূলক চলক থাকবেই। তাহলে এই যে আমি যে শূন্য লিখলাম, চলক তো দেখা যাচ্ছে না, চলক দেখা যাচ্ছে না। আচ্ছা, চলক যে দেখা যাচ্ছে না, আমি যদি বলি যে এক্স হচ্ছে একটা চলক, এক্স হচ্ছে একটা চলক, আমি যদি এক্সের পাওয়ার 0 দেই, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, বহুপদী মানেই চলক থাকবে। হ্যাঁ, এখানে চলক দেখা যাচ্ছে না, কিন্তু আছে, অদৃশ্যভাবে থাকতে পারে। তো দেখেন যখন আমরা শুধু শূন্য লিখি, এটাকে বলা হয় শূন্য বহুপদী। তাহলে এখানে চলক আছে, বহুপদী শব্দ যেহেতু বলছি, চলক আছে, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যদি আমি এখানে আমাদের চলক হিসাবে এক্স দিয়ে এক্সের পাওয়ার হিসাবে 0 দেই, প্রিয় শিক্ষার্থীরা দেখেন x⁻0 মানে কত? 1, x⁻0 মানে কত? 1, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু সেই 0ই হবে। আচ্ছা, আমি যদি এক্স দিয়ে পাওয়ার হিসাবে 1 দিই, এক্স দিয়ে পাওয়ার হিসাবে 1 দিই, তাহলে দেখেন x⁻1, x⁻1 মানে কি? x⁻1 মানে হচ্ছে এক্স, 0-র সাথে এক্স গুণ দিলে 0 হয়ে যাবে। আচ্ছা, আমি যদি 0-র সাথে এক্স স্কোয়ার মানে এক্সের পাওয়ার 2 গুণ দিই, তাহলে কত হবে? 0ই হয়ে যাবে। অর্থাৎ এখানের মধ্যে মূলত এই 0টা সহগ হিসাবে রয়েছে, চলক আছে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যখন শুধু 0 লিখি, আমরা যখন শুধু 0 লিখি, তাহলে চলক দেখা যাচ্ছে না কেন? তার কারণ চলকের পাওয়ার আছে, ঠিক আছে, চলকও আছে, কিন্তু শূন্যর সাথে গুণ করার কারণে সে পুরা মানটাই আসলে শূন্য হয়ে গেছে, পুরো মানটাই আসলে শূন্য হয়ে গেছে, পুরো মানটাই আসলে শূন্য হয়ে গেছে। এখন দেখেন, আমি যদি এই 0-র সাথে চলক হিসাবে এক্স নিয়ে এক্সের পাওয়ার হিসাবে আমি যদি 10 দেই, তাও পুরোটার রেজাল্ট কত হবে? 0। আচ্ছা, আমি যদি 0-র সাথে চলক হিসাবে এক্স নিয়ে পাওয়ার হিসাবে 100 দেই, তাহলেও পুরোটার মান কত হবে? 0 হবে। তাহলে আমরা এখানে দেখতেছি 0। তাই এই 0-র সাথে আমি যেমন x⁻0, x⁻1, x², x⁻10 যে কোনো জিনিস আমি গুণ করতেছি, রেজাল্ট কিন্তু আলটিমেটলি আমি 0ই পাইতেছি। তো এখন ঘটনাটা তাহলে কোন জায়গায়? আমরা অসংজ্ঞায়িত কেন বললাম? অসংজ্ঞায়িত কেন বললাম? অসংজ্ঞায়িত বললাম এই কারণে যে যখন আমি 0 লিখতেছি, তার সাথে থাকা চলকের পাওয়ারটা আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে চলকের পাওয়ারটা এতই হবে, চলকের পাওয়ারটা সবসময় 5ই হবে, 0-র সাথে থাকা চলকের পাওয়ার সবসময় 13ই হবে, 0-র সাথে থাকা চলকের পাওয়ার সবসময় 100ই হবে। নির্দিষ্ট করে বলতে পারতেছি না, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমি যদি কোনো শিক্ষার্থী যদি বলে 0-র সাথে যেই চলকটা আছে তার পাওয়ার 0, তার কথা সঠিক। কোনো শিক্ষার্থী যদি বলে 0-র সাথে যেই চলকটা আছে তার পাওয়ার 2, তার কথাও সঠিক, কারণ রেজাল্ট তো আলটিমেটলি 0ই হবে। কোনো শিক্ষার্থী যদি বলে 0-র সাথে থাকা চলকের পাওয়ার 100, তার কথাও সঠিক।
তাহলে নির্দিষ্ট করে কিন্তু কেউ আমরা বলতে পারতেছি না যে এতই হবে, সবারই তো সঠিক হয়ে যেতেছে। তাহলে কি আমরা বলবো জিরোর সাথে থাকা চলকের পাওয়ার যে কোনো সংখ্যা হইতে পারে? এই কথাটা বলা মাত্রই ভুল হয়ে যাবে। কারণ আপনি যখন বলবেন জিরোর সাথে থাকা চলকের পাওয়ার যে কোনো সংখ্যা হবে, আপনি এই যে কোনো সংখ্যা বলার সাথে সাথে ঋণাত্মকের দিকে কিন্তু আপনি ইঙ্গিত করে ফেলছেন। যে কোনো সংখ্যা বললে আমি এক্সের পাওয়ার হিসেবে ঋণাত্মক সংখ্যা বসাইতে পারি না? কারণ আমি বলছি এক্সের পাওয়ার যে কোনো সংখ্যা, তার মানে আমি ঋণাত্মক সংখ্যা বসাইতে পারি। কিন্তু এখানে কথা হচ্ছে বহুপদীর ক্ষেত্রে চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারে কি? আজকের এই পর্বের শুরুর দিকের যেই প্রশ্নগুলো আমরা সমাধান করেছি আপনারা সবাই দেখেছেন, চলকের ক্ষেত্রে, বহুপদীর ক্ষেত্রে চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা যদি বলি যে শূন্য বহুপদীর ক্ষেত্রে শূন্যর সাথে থাকা চলকের পাওয়ার যে কোনো সংখ্যা হবে, তাহলে পাওয়ারটা ঋণাত্মকের দিকেও ইঙ্গিত দিচ্ছে, তাহলে এটা তো বহুপদীই হইতে পারে না। তাহলে যেহেতু বলতেছি বহুপদী, তাহলে পাওয়ার ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমি বলতে পারি না এক্সের পাওয়ার যে কোনো সংখ্যা, এটা আমি বলতে পারি না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যেহেতু এখানে আমাদের নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলা যাচ্ছে না, আপনি কি বলবেন 0 থেকে এত 10,000 পর্যন্ত, 0 থেকে 1 কোটি পর্যন্ত? তা তো না। তাহলে নির্দিষ্ট করে যেহেতু বলা যাচ্ছে না শূন্য বহুপদীর মাত্রা কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেছি অসংজ্ঞায়িত, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো মান বলা যাচ্ছে না, এই জন্য আমরা বলতেছি অসংজ্ঞায়িত। এটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না যে শূন্য বহুপদীর মাত্রা এত হবে। তাহলে যেহেতু শূন্য বহুপদীর ক্ষেত্রে চলকের পাওয়ার অর্থাৎ মাত্রা নির্দিষ্ট কোনো সংখ্যা বলা যাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা শূন্য বহুপদীর মাত্রা কেন অসংজ্ঞায়িত সেই ব্যাখ্যাটি পেয়েছেন। 43 নম্বর প্রশ্নে বলা হলো যে পি অফ এক্স ইকুয়াল টু এই বহুপদী, তো মাত্রা 3। দেখেন এক্সের সর্বোচ্চ পাওয়ার 3, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 0, তাহলে সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে মাত্রা 3, 1 নম্বর তথ্যটা সঠিক। দ্বিতীয় যেই তথ্য মুখ্য সহগ 0, যেহেতু এটা মুখ্য পদ, কারণ সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে এই পদটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদের সহগ যেটা তাকে বলা হবে মুখ্য সহগ। তো মুখ্য পদের সহগ হিসাবে 1 আছে, তারা বলতেছে 0 না, তাদের তথ্যটা সঠিক না, কারণ মুখ্য সহগ 1। ধ্রুবপদ 3, হ্যাঁ ধ্রুবপদ 3, তাহলে 1 আর 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তীতে আরেকটা বহুপদী দেওয়া হলো, বহুপদীটা দিয়ে বলল মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি 0, আসলে কি 0 কিনা আসেন একটু চেক করি। মুখ্য সহগ, আচ্ছা মুখ্য পদ কোনটা? এটা মুখ্য পদ, তাহলে সহগ হচ্ছে 1, সহগ হচ্ছে 1, যোগ করব ধ্রুবপদ, ধ্রুবপদ -1, তাহলে 1 - 1 তাহলে 0, তাহলে আমরা বলতে পারি মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি 0, 1 নম্বর তথ্যটা সঠিক। বহুপদীর মাত্রা 3, হ্যাঁ সর্বোচ্চ পাওয়ার যেহেতু 3, তাহলে বহুপদীর মাত্রা 3, শূন্য মাত্রা যুক্ত পদকে ধ্রুবপদ বলে, হ্যাঁ এই কথাটা সঠিক। কারণ যখন আমরা দেখব যে চলক দেখা যাচ্ছে না, কোনো একটা পদের মধ্যে চলক দেখা যাচ্ছে না, তাহলে সেটাকে আমরা ধ্রুবপদ বলি, সেটাকে আমরা ধ্রুবপদ বলি। আচ্ছা চলক যে দেখা যাচ্ছে না, কেন চলক দেখা যাচ্ছে না? কারণ চলকের পাওয়ার 0, চলকের পাওয়ার 0। এই যে এখানে 1 দেখা যাচ্ছে না, এটার সাথে x আছে, এক্সের পাওয়ার হচ্ছে 0, এক্সের পাওয়ার হচ্ছে 0, এক্সের পাওয়ার 0 হওয়াতে, এক্সের পাওয়ার 0 হওয়াতে এই এক্সকে আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি শূন্য মাত্রাযুক্ত পদকে ধ্রুবপদ বলে, এই তথ্যটা সঠিক। তাহলে 3টা অপশনে সঠিক, তাহলে আমরা বলতে পারি ঘ 1, 2 ও 3 এটি সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, ওয়াই চলকের বহুপদী, দেখেন নির্দিষ্ট করে বলে দিছে ওয়াই চলক, তাহলে অন্য কাউকে আর আমরা চলক হিসাবে ধরবো না, ওয়াই চলকের বহুপদী এটা, মাত্রা 6, তাহলে ওয়াইয়ের পাওয়ারের দিকে তাকান, অন্য কারো পাওয়ারের দিকে না, কেবলমাত্র ওয়াইয়ের পাওয়ার, ওয়াইয়ের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 7, ওয়াইয়ের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ার 0, তাহলে ওয়াইয়ের পাওয়ার 7, এই যে এখানের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার দেখা যাচ্ছে, তাইলে আমরা বলবো এই বহুপদীটার মাত্রা হলো 7, তাহলে এখানে বলছে মাত্রা 6, তাহলে তাদের এই তথ্যটা কি সঠিক হইল? না, এই তথ্যটা সঠিক না। এরপরের যেই অপশনটা সেখানে দেখা যাচ্ছে মুখ্য সহগের কথা বলা হয়েছে, যেহেতু এখানের মধ্যে আমরা মাত্রা পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে মুখ্য পদ, তাহলে সহগ হচ্ছে চলকটা বাদে বাকি অংশটা হচ্ছে সহগ, চলক বাদে বাকি অংশটা হচ্ছে সহগ, তাহলে সহগ হচ্ছে -5x, তাহলে মুখ্য সহগ -5x, এটা মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ -5x, 2 নম্বর তথ্য সঠিক।
কেউ কেউ বলতে পারেন স্যার যেহেতু এই অপশন ভুল তাহলে 2 আর 3 সঠিক হবে, এরকম নাকি? বা 1 যেহেতু ভুল স্যার আমরা এটা কনফার্ম 1 ভুল, তাহলে 1 যেখানে যেখানে আছে সেগুলো ভুল হবে, ঠিক আছে না? হ্যাঁ, এই ট্রিক্সটা আপনি খাটাইতে পারেন। আচ্ছা, তো এখন দেখেন ধ্রুবপদ -8, হ্যাঁ -8 হচ্ছে ধ্রুবপদ, তাহলে 2 ও 3 সঠিক, 2 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এই এমসিকিউ প্রশ্নগুলো আমরা ইজি 500 এমসিকিউ সাজেশনের যে বইটি, সেই বই থেকে সমাধান করলাম। আশা করব আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে গুরুত্বপূর্ণ এই যে এমসিকিউগুলো, এই বইয়ের মধ্যে সবগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ, এই এমসিকিউগুলো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে একদম 100-তে 100 উন্নীত করা। এই জন্য একটা সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, যেই টপিকসগুলো দেওয়া দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করে সাজানো হয়েছে। আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100-তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।